হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুবায়ের হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। তোমাদেরকে বৃত্তের উইকলি টু কোর্স সিরিজের আর একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা যা শিখছি ওইগুলো এখন অ্যাপ্লাই করব। গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা একটু মনে করে দেখো, যে কোনো বৃত্তে যদি বৃত্তের বাইরে যদি x1, y1 কোনো পয়েন্ট থাকে, সেই পয়েন্ট থেকে বৃত্তের উপর যদি x1, y1 পয়েন্ট থাকে, সেই পয়েন্টের উপর স্পর্শকের সমীকরণ কীভাবে বের করতে হয়? স্পর্শকের সমীকরণ কীভাবে বের করতে হয় সেটা হচ্ছে, এই যে x² থাকলে আমরা লিখি x1, x³ থাকলে আমরা লিখি x1² অ্যান্ড x থাকলে আমরা লিখি হাফ ইন্টু x ইন্টু লিখলাম হাফ ইন্টু এক্স প্লাস x1, হ্যাঁ, অ্যান্ড ওয়াইয়ের ক্ষেত্রেও সেম। সো এই কোশ্চেনটার দিকে খেয়াল করে, এই কোশ্চেনে কী বলতেছে, 4x² প্লাস 4y²। আচ্ছা আমি লিখি কোশ্চেনটা, 4x² প্লাস 4y² মাইনাস 6x প্লাস 9y মাইনাস 13 ইকুয়ালস 0 তারা বর্ণিত বৃত্তের 2, -3 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি? এটা আমি আগের ক্লাসেই করিয়েছি, তাই না? তো এই ম্যাথটা আবার করালাম না, জাস্ট এই যে উপরে যে ফর্মুলাগুলো লিখে দিয়েছি, এই যে এই ফর্মুলাগুলো, এইগুলো তোমরা অ্যাপ্লাই করলেই তোমার ম্যাথগুলো মিলে যাবে। সো এগুলো নিয়ে কথা বলে আসলে সময় নষ্ট করার দরকার নাই, আমরা নতুন স্লাইডের দিকে আগাই। হ্যাঁ, তো আমরা এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো, এটা থেকে আসলে বুয়েটে ম্যাথ আসছে কয়েকটা, বাট তাও একটু দেখিয়ে রাখা দরকার। ধরো তোমার কাছে ডান পাশে একটা চিত্র দেখো, দুটা বৃত্ত থাকে এবং তারা যদি স্পর্শ করে থাকে, হ্যাঁ, একে অপরকে স্পর্শ করে থাকে। এটা ধরো C1 বৃত্ত, এটা C2 বৃত্ত। তাহলে C1 অ্যান্ড C2-র ভিতর মধ্যবর্তী দূরত্ব কত? এটা না, মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা ডিনোট করলাম C1 C2 দ্বারা। হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব কত? C1 C2। যেমন A আর B থাকলে আমরা AB লিখি। তাহলে এই মধ্যবর্তী দূরত্ব C1 C2 সমানকে আমরা লিখতে পারি, এখান থেকে এটুকু ডিস্টেন্স কত? এই C1 বৃত্ত থেকে স্পর্শ করেছে যে পর্যন্ত, এই স্পর্শবিন্দু পর্যন্ত দৈর্ঘ্যটা কত? R1 বলতে পারি না। এবং C2-র কেন্দ্র থেকে এই স্পর্শবিন্দুর দূরত্ব কত? R2। তাহলে C1 C2-কে সমানকে আমরা লিখতে পারি R1 প্লাস R2। ইজি ম্যাথ, রাইট? তো আবার দেখো, এখানে যদি একটা বিন্দু থাকে, তোমার এখানে একটা বিন্দু আছে ডান পাশের চিত্রে, এবং আরেকটা কেন্দ্র হচ্ছে এখানে, এটা C1, এটা C2। এখন বলো C1 C2 এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে এটুকু ডিস্টেন্স কত? আর না, R2, তাই না? আর এইখান থেকে এটুকু ডিস্টেন্স কত? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? R2। তাহলে R2 না, R1। তাহলে R2 এবং R1-এর ভিতর রিলেশনশিপটা কি? দুটো থেকে কি একটা থেকে একটা বিয়োগ দিলে হবে? দেখো তো, এই যে C2টা একটু বড় না, C2 এর R2টা একটু বড়, তাই না? ওই জন্য বিয়োগ দিলাম। বাট বিয়োগ দেওয়ার রিলেশনটা কী হবে? এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটা কম হবে নাকি বেশি হবে? বুঝতে পারতেছ? এটা কম হবে নাকি বেশি হবে? একটু চিন্তা করো তো তোমরা। সো কখনো কখনো দেখা যায় যে R2টা বড় হবে, আবার কখনো কখনো যে দেখা যায় যে R1টা বড় হবে। এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে মডুলাস লাগাই দিই। বুঝতে পারতেছ? এই যে আমরা মডুলাস লাগাই দিই। এটা খুবই সিম্পল হিসাব, তুমি একটু খেয়াল করে দেখো। এই পুরোটা কত? R2। এই R2 থেকে তুমি R1 বিয়োগ দিলে কী পাবা? C1 C2 পাবো না? আমি তো ওইটাই লিখেছি, বুঝতে পারছো? আমি তো ওটাই লিখছি, আমি তো এর বাইরে কিছুই লিখি নাই। আচ্ছা ঠিক আছে, মডুলাস কেন দিলাম এটা আমি তোমাদের চিন্তা করতে বসলাম, তোমরা একটু চিন্তা করে নাও, ঠিক আছে? এটা তোমাদের HW। কিছু জিনিস যদি চিন্তা না করো তাহলে তো সমস্যা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এই ম্যাথটা করব। এখানে আমরা এটাকে বললাম C1, এটাকে বললাম C2। এখন খেয়াল করো, এর এইখান থেকে রেডিয়াস এর হচ্ছে তোমার এই যে
এখান থেকে রেডিয়াস এটা কত R1 এবং এইটার এখান থেকে রেডিয়াস এটা কত R2। এখন বলো C1 C2 এর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে C1 C2, এই মধ্যবর্তী ডিস্টেন্সটা কিসের উপর ডিপেন্ড করছে দেখো তো। আমি কি বলতে পারি এটা নিঃসন্দেহে R1 প্লাস R2, তাই না? এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যেটা R1 প্লাস R2 থেকে ছোট হবে। আবার আমি এইটাও বলতে পারি যে এইটা R1 মাইনাস R2 থেকে বড় হবে, কিন্তু আমি মডুলাসটা দিলাম। কেন মডুলাসটা দিলাম? যাতে করে আমার ভ্যালুটা ঠিক থাকে, অর্থাৎ R1টা কখনো বড় হইতে পারে কখনো ছোট হইতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এর উপর বেস করে আমরা একটা ম্যাথ করে ফেলি। ম্যাথটা করলে ইজিয়ার হবে সব কিছু বুঝতে। তো কী বলছে একটা 4,-3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নির্ণয় করো যা x² প্লাস y² ইজ ইকুয়াল টু 9 বৃত্তকে স্পর্শ করে। অর্থাৎ আমার কাছে একটা বৃত্ত আছে, আমি বৃত্ত আকারে ডিম কেন আঁকাই ফেলি, সুন্দর প্রপার বৃত্ত হয়েছে না? হ্যাঁ, এই বৃত্ত, এটা একটা বৃত্ত তাই না? এই বৃত্তটা হচ্ছে কেন্দ্র অবস্থা, কেন্দ্র কত 0,0, অ্যান্ড এর সমীকরণটা কি? সঞ্চার পথে x² প্লাস y² ইকুয়াল টু 9, তাই না? কোশ্চেনে দেওয়াই আছে যে এইটা এখানে লিখলাম। হ্যাঁ, এবার হচ্ছে এই যে 4,3 যেটা আছে 4,-3 এরকম একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রের বৃত্ত বের করতে বলছে যেটা 0,0কে স্পর্শ করে। আচ্ছা আমি একটা বৃত্ত আঁকি, দেখো তো বৃত্তটাকে স্পর্শ, আবারও ডিম আঁকছি, সুন্দর বৃত্ত হবে দেখো। হ্যাঁ হয়েছে। এই যে আরেকটা বৃত্ত স্পর্শ করতেছে না? এই বৃত্তের কেন্দ্র বলতেছে হচ্ছে কত 4,-3, অ্যান্ড এই বৃত্তটাকে সে স্পর্শ করে। আচ্ছা আমার যে প্রথম বৃত্ত আছে এটা বললাম C1 এর কেন্দ্র কত 0,0, C2 এর কেন্দ্র কত 4,-3। আচ্ছা দুটাকে যদি স্পর্শ করে তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এর রেডিয়াসটা কত, এর রেডিয়াসটা কত 3, তাই না? কিন্তু এইটার রেডিয়াস কত? এটার রেডিয়াস আমরা আর ধরে নিলাম, আমরা তো জানি না। এখন দেখো আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে না? এই যে এই সূত্রটা C1, সূত্র না অ্যাকচুয়ালি, এই যে C1 C2 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। আমি যেটা বোঝাতে চাইতেছি যে এদের মাঝখানে যে ডিস্টেন্সটা, এই যে এটা C2 আর C1 এর মাঝখানে ডিস্টেন্সটা কত হবে দেখো তো। C1 C2 ইজ ইকুয়াল টু হবে কি R প্লাস 3। আমি কি এটা বলতে পারি? হ্যাঁ ভাই অবশ্যই বলতে পারেন। আচ্ছা তাহলে C1 C2 এর মধ্যবর্তী ডিস্টেন্স কত? √4 - 0 তার হোল স্কোয়ার প্লাস -3 -0 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু R প্লাস 3। তাহলে আমার এখানে R4² প্লাস 3² এটা হবে হচ্ছে 5 ইকুয়ালস টু R প্লাস 3। তাহলে বলো আমার আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু নিশ্চয়ই 2। এখন তুমি দেখো বৃত্তের কেন্দ্র জানো এবং ব্যাসার্ধ জানো, তাহলে তুমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবা না? x - 4 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 2 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে এইটা। বুঝতে পারছো? খুব কঠিন ম্যাথ বলে আমার মনে হলো না, তাই না? সহজই আছে। আই হোপ তোমরা এই টাইপের ম্যাথগুলো আসলে পারবা এবং এই টাইপের ম্যাথ তোমরা সলভ করে ফেলবা। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক যা যা আছে সবখান থেকে। আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন আসছে যে এই বৃত্তটির সাথে এই যে গুণ উৎপন্ন করে তা কত। হ্যাঁ, কুয়েটের আসছে এরকম একটা কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেনে কি বলছে দেখো। ঠিক আছে, একটা বৃত্ত আছে, বৃত্তটা হচ্ছে x² প্লাস y² -2x প্লাস 6y -6 ইজ ইকাল টু 0। এই বৃত্তটির সাথে
এক্স ওয়াই একটা জ্যা যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমার একটা জ্যা আছে, সে জ্যা কত, যেটা হচ্ছে এক্স ওয়াই, ধরে এই যে সেই জ্যা, হ্যাঁ এটা কি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু জিরো, আমি এক্স ওয়াই বলছিলাম কারণ এক্স ইজ ইকাল টু ওয়াই। তো এটা একটা জ্যা, এই জ্যাটা এই বৃত্তের সঙ্গে যেই কোণ তৈরি করে তোমাকে সেই কোণটা নির্ণয় করতে হবে। আচ্ছা তুমি বলো বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, 1, -3, তাই না? বৃত্তের কেন্দ্র 1, -3, ক্লিয়ার না? আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইজ ইকাল টু √1² + 9, তারপর কত +6, তাহলে কত 16 হইলে 4, তাই না? বৃত্তের ব্যাসার্ধ 4। আচ্ছা কিছু কিছু জিনিস পাচ্ছি, তাই না? কিছু কিছু জিনিস তো পাচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ আসলে লাগতো না, এখন যা বুঝতেছি। আচ্ছা যখন আমি বলি যে কোণ উৎপন্ন করে কত, বৃত্তটির সাথে কি কত কোণ উৎপন্ন করে, দেখো প্রশ্নটা বৃত্তটির সাথে কত কোণ উৎপন্ন করে, হ্যাঁ তখন আমরা চিন্তা করি যে বৃত্তের ওইখান দিয়ে একটা স্পর্শ গেছে, এই যে ধরে স্পর্শ, এই স্পর্শটার সঙ্গে সেই জ্যাটি কত কোণ উৎপন্ন করতেছে, দেখো তো এখানে কত কোণ উৎপন্ন করছে, আলফা কোণ উৎপন্ন করতেছে না? বুঝতেছ? এই স্পর্শটার সাথে কত কোণ উৎপন্ন করছে আমাদের সেটা বের করতে হবে। অ্যান্ড দেখো স্পর্শ কিন্তু দুইটা না, মানে একটা না দুইটা হবে, তাই না? এখানে একটা ছেদ করছে না, তাহলে এখানে আর একটা স্পর্শ আছে, বাট দুটো স্পর্শ আলটিমেটলি সেম হয়ে যাবে, হ্যাঁ দুটো স্পর্শ আলটিমেটলি সেম হয়ে যায়। সো আসলে একটা বের করলেও আরেকটা বের করা হয়ে যায় অটোমেটিক্যালি। আচ্ছা আমরা জাস্ট একটা বের করার চেষ্টা করি, পরেরটা তোমাদের কাজ, তোমরা বের করে ফেলবে, আমি এই দ্বিতীয় স্পর্শকটা বের করে দেখাবো না। আচ্ছা তো আমাকে বলো, এই যে রেখাটা আছে সরলরেখা, এই সরলরেখাটার ঢাল কত? এই সরলরেখাটার ঢাল কত? এই সরলরেখাটার ঢাল m ইজ ইকাল টু 1 না? হুম, এই সরলরেখার ঢাল m ইজ ইকাল টু 1, ক্লিয়ার? তাহলে প্রথম স্পর্শকের ঢাল 1। আচ্ছা এবং তুমি একটা কাজ করো, এই পয়েন্টটা বের করো, এই যে এই পয়েন্টটা না, ছেদ ছেদ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এই এ পয়েন্টটা বের করো। এ পয়েন্টটা কী হবে বলো? ক্যালকুলেটার বের করতে পারবো, অথবা তুমি x - y ইকোয়ালস টু যেহেতু 0, তুমি x ইজ ইকাল টু ওয়াই বসিয়ে ম্যাথটাকে সলভ করতে পারো। অর্থাৎ আমি x ইজ ইকাল টু ওয়াই বসাইলে y² + y² - 2y + 6y - 6 ইকুয়াল টু 0, অর্থাৎ y ইকুয়ালস টু, আমি একটু ক্যালকুলেটার হেল্প নিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেটার হেল্প নাও, দেখো কারটা আগে মিলে, আমার আগে তোমরা করতে পারো কিনা দেখো। 2, তারপরে 4 - 6, 1, -3, 1, -3। আচ্ছা আর তাহলে x এর পয়েন্ট কত হবে? x ইজ ইকাল টু ওয়াই না? তাহলে হ্যাঁ তাহলে হবে হচ্ছে ওটাও হবে 1, -3, দুটাই। তাহলে আমার x অ্যান্ড ওয়াই মানে কোন কোন বিন্দুতে ছেদ করতেছে সেটা কি কি বের হচ্ছে? x অ্যান্ড ওয়াই কিসে কিসে ছেদ করতেছে সেটা হচ্ছে 1, 1 বিন্দুতে, এবং আরেকটা হচ্ছে 1, -3 বিন্দুতে। হ্যাঁ তাহলে এই যে তুমি যে একটা পয়েন্ট পাইলে, এই পয়েন্টটা আসলে কত? ওয়ান কমা, ও সরি মাইনাস, এটা তো -3, শিট, আরেকটা কত পয়েন্ট? -3, -3 বিন্দুতে। এখন আমরা যে এ পয়েন্টটা পাইলাম, এ পয়েন্টটাকে আমরা ধরলাম 1, 1 পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টটাকে আমরা ধরলাম 1, 1 পয়েন্ট। এখন তুমি কি শিখছো বলো? বৃত্তের কেন্দ্র আছে এবং আরেকটা, এখানে দেখো বৃত্তের কেন্দ্র আছে এবং এ আছে, তাহলে এখানে যে উৎপন্ন রেখা,
এই এম এর ঢালটা কত? কেন ভাই, এম এর ঢাল হবে হচ্ছে এই যে এই রেখার বৃত্তর কেন্দ্র থেকে স্পর্শকের ঢাল কত হবে? এই রেখাটার ঢাল হবে হচ্ছে ভাই 1 মাইনাস কত +3, আর হবে হচ্ছে 1 -1 আচ্ছা আচ্ছা, তাহলে এম ইজিক্যাল টু দাঁড়াচ্ছে 4/0। 4/0 হওয়া তো কনসার্নিং, তাই না? তাহলে এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে একটা অসীম ঢাল। অসীম ঢাল কখন হয়? যখন সেটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল হয়, যে আমি আঁকছি একবার সমান্তরাল উপরের দিকে। আচ্ছা, তাই আমি পাইলাম, হ্যাঁ, ওটা ঢাল পাইলাম অসীম। তাহলে এটা যদি ঢাল হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে স্পর্শকের ঢাল M1টা কত? স্পর্শকের ঢাল M1টা হবে হচ্ছে 0, তাই না? কীভাবে বের করলাম? M গুণ M1 ইকুয়ালস টু -1। তাহলে M1টা বের করব, এটা তো 4/0, এপাশে গেলে 0/4 গুণ -1 অর্থাৎ 0। ঠিক আছে, তাহলে M1টা কত পেলাম? M1 মিনস স্পর্শকের ঢাল কত পাইলাম? 0 পাইলাম। বুঝতেছ? স্পর্শকের ঢাল পেলাম 0। এখন তোমরা আগের অধ্যায় শিখে আসছো, আগের অধ্যায় মিনস সরল রেখা শিখে আসছো। দুইটা গিভেন সরল রেখার যদি ঢাল দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী কোণটা বের করতে পারবা, তাই না? এখন তো তোমাদের কাছে সব কিছুই পানি পানি, তাই না? আচ্ছা, তাহলে সূত্র কী ছিল? tan থিটা ইকুয়ালস টু M1 মাইনাস M2 ডিভাইড বাই 1 প্লাস M1 M2। এখানে M1-এর ধরো এই যে এইটা, আমরা অ্যান্টিক্লকওয়াইজ চিন্তা করি, তাহলে হচ্ছে এই যে এই দুটো কোন দুটো সরলরেখা বলতো? এই যে এই সরলরেখাটা এবং এই সরলরেখা, বুঝছো? এই যে এইটা এবং এইটা, এটা হচ্ছে ছেদ বা জ্যায় সরলরেখা, আর একটা হচ্ছে স্পর্শকের সরলরেখা। আমাদের তো এই আলফাটা বের করতে হবে। তাহলে M1-এর ভ্যালু আমরা ধরলাম এই নিচেরটা, মানে তোমার ছেদকটাকে ধরলাম, এটা ঢাল ছিল 1 -0 1 প্লাস 1 গুণ 0, তাহলে থিটার ভ্যালু আসতেছে π/4। দেখছো কত সুন্দর একটা ম্যাথ করে আসছিল, π/4। তাহলে আমার আলফা কোনটা কত হবে? π/4 হবে। বুঝছো? সি ইজ ইকুয়াল টু আলফা। অর্থাৎ এই যে জ্যাটা আছে, এই জ্যাটা এই বৃত্তকে কত কোণে ছেদ করছে? আলফা কোণে বা π/4 কোণে। আই হোপ আমি তোমাকে কুয়েটের এই আসা ম্যাথটা বুঝাইতে পারছি। আর যারা বোঝে নাই তারা একটু আরেকবার ভিডিওটা পজ করে দেখো, খুবই ইজিলি আমি বুঝিয়েছি। আই হোপ তোমরা না বুঝলে কমেন্টে জানাও, আমি হয়তো শর্টস দিয়ে দিব তোমাদের জন্য একটা। হ্যাঁ, স্টে কানেক্টেড, তাহলেই বুঝতে পারবে। এইগুলো টাইপিং মিস্টেক হয়েছে সবগুলাই, দেখো এখানে স্কোয়ার পড়ছে, এখানে স্কোয়ার পড়ে না, কী যে। আচ্ছা, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, এই আরেকটা কনসেপ্ট আসলো। এগুলো সবই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের বাইরে আমি কিছু করাচ্ছি না, যেগুলো একাডেমিক তো একেবারে ধরে ধরে সহজ ম্যাথগুলো এখন করাবো না, আমি তোমাদের একটু কঠিন ম্যাথগুলো করাচ্ছি। এবং বেসিক তো আমি রাখতেছি, প্রতিটা টপিক কিন্তু আমি কভার করে চলে যাচ্ছি। হ্যাঁ, একবারে সহজ জিনিসগুলো ছাড়া, যাতে তোমাদের খুব ইজিলি সিলেবাসটা দ্রুত শেষ হয়। আচ্ছা, তোমাদের দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, x² প্লাস y² মাইনাস 12x প্লাস 16y মাইনাস 69 ইকুয়ালস টু 0। আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, x² প্লাস y² মাইনাস 9x প্লাস 12y মাইনাস 59 ইকুয়ালস টু 0। তোমার যদি দুইটা বৃত্ত দেওয়া থাকে এবং এদের যদি সাধারণ জ্যা বের করতে হয়, তুমি এক টানে একটা কাজ করবা, কি জানো? দুটা সমীকরণ দেওয়া না, এক টানে চোখ বন্ধ করে একটা কাজ করবা, একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিবা। হ্যাঁ, একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিবা, তাহলে সেটাই হবে সাধারণ জ্যা। তাহলে সাধারণ জ্যা হলো উপরেটা থেকে নিচেরটা বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দিলে কি থাকে? -12 প্লাস 9, তাহলে কত হয়? -3, তাই না? তাহলে -3x, দেন 16 থেকে 12 বাদ দিলে প্লাস 4y, 69 থেকে 59 বাদ দিলে থাকে হচ্ছে -10 ইকুয়ালস টু 0। তাহলে এটাই আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ।
আই হোপ বুঝতে পারছো। ইজি তাই না? সাধারণ যা বের করতে বলে তোমরা এইভাবে করে দেবা। ওকে, তো আমি অনেকক্ষণ ধরে পড়িয়ে ফেলেছি কিন্তু রেকর্ড করা হয়নি ভিডিওটা। তো আমি একবার রিপিট করি, হ্যাঁ আমি একবার রিপিট করি। দেখো, ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, যে এই ত্রিভুজটাকে আমি বললাম এ, অ্যান্ড এর পয়েন্টটা হচ্ছে তোমার x1 y1, বি এর পয়েন্ট হচ্ছে x2 y2, অ্যান্ড সি যে কোনায় যে পয়েন্ট আছে সেটা x3 y3, অ্যান্ড এ এর বিপরীত বাহুকে বলা হয় মানে এই যেটা তো একটা কোণের বিপরীত বাহুকে আমি ডিনোট করলাম ছোটো হাতের এ দিয়ে, সি এর বিপরীত বাহুকে ডিনোট করলাম ছোটো হাতের সি দ্বারা, অ্যান্ড তারপর বি দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, তোমার যদি তিনটা বিন্দু দেওয়া থাকে, এই তিনটা বিন্দু যদি দেওয়া থাকে একটা ত্রিভুজের, তাহলে তোমার পরিবৃত্তটা বের করতে হবে। এখন তুমি পরিবৃত্ত কীভাবে বের করবা? আমি তোমাকে আগেই শিখিয়েছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে ওই যে মনে নাই, সমীকরণ ইউজ করবে x² + y² + 2gx + 2fy + c। এই সমীকরণে তুমি জাস্ট এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালুগুলো বসায় জাস্ট দাবদুব দিয়ে ম্যাথ করে ফেলবা, তিনটে ইকুয়েশন বের করে সলভ করে ফেলবা, তাহলে তুমি পরিবৃত্তর ইকুয়েশনটা ইজিলি বের করতে পারবা। এখন হচ্ছে ভাইয়া তাহলে অন্তবৃত্ত কীভাবে বের করব? অন্তবৃত্তটা কী ছিল? যদি একটা বৃত্ত একটা ত্রিভুজের প্রতিটা বাহুকে টাচ করে কিন্তু বৃত্তের ভেতরে, ত্রিভুজের ভেতরে, তখন সেটাকে বলে অন্তর্বৃত্ত। এই দেখছো আঁকছি, দেখছো? এইখানে দেখো, এই যে ভিতরে যে বৃত্তটা আছে, এই বৃত্তটা প্রতিটা ত্রিভুজের প্রতিটা পয়েন্টকে টাচ করতেছে, তাই না? প্রতিটা পয়েন্টকে টাচ করতেছে না, মানে প্রতিটা বাহুকে একবার খুলেও টাচ করতেছে না, এটাকে বলা হয় অন্তর্বৃত্ত। তাহলে পরিবৃত্ত কোনটা? আমি মনে রাখতাম যে কোনো ত্রিভুজকে যদি কিছু পরায় দেওয়া হয়, কোনো বৃত্ত, সেটাকে বলে পরিবৃত্ত, আর যদি কোনো ত্রিভুজের ভিতরে কিছু থাকে ওটাকে বলে অন্তর্বৃত্ত। তো অন্তর্বৃত্তর অন্তকেন্দ্র বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখো। অন্তরকেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে তোমার ax1 + bx2 + cx3 / a + b + c, ay1 + by2 + cy3 / a + b + c। তো এই ফর্মুলা দিয়ে তোমরা ইজিলি বের করে ফেলতে পারবে। এখন দেখো, ফর্মুলাটা মনে রাখা খুবই কঠিন না। দেখো, এ বাহু যেটা আছে, এই যে এর বিপরীত ভুজ কত? বিপরীত কোণের ভুজ কত? x1 না, তাই x1 লিখলাম। বি এর বিপরীত কোণের ভুজ কত? x2, তাই x2, বি এর সঙ্গে x2, অ্যান্ড সি এর সঙ্গে x3। তো এইগুলাও সেম, সবগুলাই সেম। তো এইভাবে তোমরা অন্তকেন্দ্রটা বের করে ফেলতে পারবা। বুঝতে পারতেছ? আচ্ছা, এরপর আসে হচ্ছে কি, লম্বকেন্দ্র কীভাবে বের করে একটা ত্রিভুজের? লম্বকেন্দ্র বের করা আসলে খুবই কঠিন না। তিনটা পয়েন্ট দেওয়া থাকলে জাস্ট তুমি এই বাহুর উপর একটা লম্ব নিবা, যেটা এই বিন্দুগামী, হ্যাঁ এই বিন্দুগামী একটা বাহু নিবা, এই বিন্দুগামী, আবার এই দুটো পয়েন্টের উপর লম্ব, এই দুটো বের করবা। দেন এই বিন্দুগামী এবং এই দুটোর বাহুর উপর লম্ব, এই দুটো বাহু এই বাহুর উপর লম্ব। তো এরা যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দু বা ও বিন্দু যাই বল না কেন, সেটা হবে তোমার লম্বকেন্দ্র। এগুলো কনসেপ্ট খুবই ইজি, হ্যাঁ এগুলো খুবই ইজি, একটু পড়াশোনা করতে হবে। এরপর যেটা আছে কঠিন ব্যাপারটা, সেটা হচ্ছে যে বহিকেন্দ্র বের করা। বহিকেন্দ্রটা কি? আমি একটু চিত্রে এঁকে দেখাই। ধরো তোমার কাছে একটা বৃত্ত আছে, একটা চতুর্ভুজ আছে এরকম, ঠিক আছে? এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বাইরেও কিন্তু বৃত্ত থাকতে পারে। এখানে দেখো একটা বৃত্ত থাকতে পারে, ডিপেন্ডিং অন ইওর চতুর্ভুজ। এখানে একটা বৃত্ত থাকতে পারে, ঠিক আছে? এইখানে আরেকটা বৃত্ত থাকতে পারে, অ্যান্ড এইখানে আরেকটা বৃত্ত থাকতে পারে। আচ্ছা, আমি বৃত্তাকারের সাথে কেন জানি না ডিম হয়ে যায়,
বৃত্ত আঁকতে পারতেছি না, আল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এই যে এগুলোকে বলা হয় বহিঃকেন্দ্র। হুম। তো বহিঃকেন্দ্র কীভাবে বের করে? বহিঃকেন্দ্র বের করার ইজি ফর্মুলা আছে। ধরো তোমার কি কি বলছিলাম আমি, এটাকে বলছিলাম এ, তাই না? যাকে বলছিলাম সেটাকে তাই তাই বলবো। এটাকে বলছিলাম এ, এটাকে বলছিলাম সি, এটাকে বলছিলাম বি। তাহলে ধরো এর সাইডে যে বৃত্তটা আছে সেটাকে আমি M1 নাম দিলাম, সেটাকে নাম দিলাম এম। তো এম বৃত্তের কেন্দ্রটা কি হবে? এম বৃত্তের কেন্দ্রটা হবে হচ্ছে এম মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইড বাই মাইনাস এ প্লাস বি প্লাস সি, কমা ওই পাশে সেম হবে মাইনাস এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু অ্যান্ড সি ওয়াই থ্রি ডিভাইড বাই মাইনাস এ প্লাস বি প্লাস সি। এটা হবে এম বৃত্তের কেন্দ্র। ক্লিয়ার? আবার তোমাকে যদি বলা হয় যে এই বৃত্তের কেন্দ্র বের করো, এটাকে আমি বললাম ধরো এন, তাহলে এন বৃত্তের কেন্দ্রটা বের করো। তাহলে এন বৃত্তের কেন্দ্র কেমন হবে? সরি এম না, এন। দেখো আগেরবার আমি মাইনাসটা কোথায় দিয়েছিলাম? এ বৃত্তর সাইডে, মানে এ বাহুর সাইডে বৃত্ত, তাই আমি ওই মাইনাস চিহ্নটা দিয়েছিলাম এর সাইডে। এখন আমরা ঠিক সেম কাজ করবো বাট উল্টা। দেখো এ এক্স ওয়ান লিখবো প্লাস বি এক্স টু, এখন সির সাইডে যেহেতু বৃত্ত তাই আমরা দিব মাইনাস সি এক্স থ্রি। সেমভাবে এ প্লাস বি মাইনাস সি, কমা আবারও সেম জিনিস রিপিট হবে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু মাইনাস সি ওয়াই থ্রি ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস সি। বুঝতে পারছো? এটা কী বের করলাম আমরা? বহিঃকেন্দ্র। আই হোপ তোমরা বুঝছো ব্যাপারটা, বেশি কঠিন জিনিস না। এবং অ্যাডমিশন আসলে এটা খুবই এসেছে এরকম ব্যাপার না, বাট তাও পড়তে তো হবে আমাদের। হ্যাঁ, পড়তে তো হবে। তো এ ব্যাপারে একটা ম্যাথ করি, ম্যাথ করলে তোমাদের জন্য আরও ইজিয়ার হবে ভিজুয়ালাইজ করতে। আচ্ছা এখানে পরাবৃত্ত না, পরিবৃত্ত হবে না? পরিবৃত্ত হবে। আচ্ছা পরিবৃত্ত এই ধরে করি। তোমার কাছে দেখো কি বলছে, একটা রেখা আছে, তো রেখাটা দেখো কি, 4x 3x প্লাস 4y ইকোয়াস টু 24। তাহলে হচ্ছে এক্স বাই 8 প্লাস ওয়াই বাই 6 ইকোয়াস টু 1, তাই না? হ্যাঁ, তাহলে এই সরলরেখাটা নিশ্চয়ই এইভাবে গেছে, কোনো সন্দেহ নাই, তাই না? এটা হচ্ছে 8,0 আর এটা হচ্ছে 0,6। এখন তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে একটা পরিবৃত্ত বের করো, পরিবৃত্ত অ্যান্ড অন্তর্বৃত্ত, দুটো জিনিস বের করতে বলছে, পরিবৃত্ত অ্যান্ড অন্তর্বৃত্ত। তাহলে কিভাবে করা যায়? আমি প্রথমে পরিবৃত্তটা বের করে দেখাই। দেখো পরিবৃত্তটা কি হবে, এই তিনটা বাহুতে যাবে না? হ্যাঁ, এটাই তো পরিবৃত্ত নাকি? হচ্ছে না, আঁকায় ভুল হচ্ছে। মানে তোমার এই তিনটা বিন্দু দিয়ে তো যাবে, তাহলে তোমার জন্য পরিবৃত্ত বের করে ইজি না? এই যে এটা একটা বিন্দু কি 0,0, এটা একটা ত্রিভুজ, তাহলে তিনটা বিন্দু দেওয়া থাকলে খুব ইজিলি একটা বৃত্তর পরিবৃত্তটা বের করে ফেলা যায়, তাই না? তো এক নম্বরে যেটা তোমরা করবা সেটা তো জানোই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকোয়ালস টু 0। এখানে জাস্ট এক্সের অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু বসিয়ে তিনটে ইকুয়েশন বের করবা, দেন সলভ করে ফেলবা, অঙ্ক শেষ। এখন দুই নাম্বারটা, যে অন্তর্বৃত্তটা কীভাবে বের করা যায় ভাই? অন্তর্বৃত্তটা বের করা, এই ডিম ডিম আঁকাচ্ছি আমি জাস্ট।
আচ্ছা, মোটামুটি একটা অন্তর্বৃত্ত হয়েছে, তাই না? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এই অন্তর্বৃত্তটা দেখো এক্স অ্যান্ড ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। যদি কখনো কোনো বৃত্ত এক্স অ্যান্ড ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে তার কি কেন্দ্র সমান সমান হয়ে যায় না? অর্থাৎ দেখো এখান থেকে একটু বাড়াইলে তুমি পাচ্ছ এইচ, আবার ধরো এখান থেকে উপরে গেলেও পাচ্ছ এইচ, অর্থাৎ এইচ কমা এইচ বিন্দু এটা। তাহলে বৃত্তের কেন্দ্র কত? এইচ কমা এইচ, অ্যান্ড বৃত্তের ব্যাসার্ধ কত? সেটাও আবার এইচ, তাই না? বৃত্তের কেন্দ্র এইচ কমা এইচ এবং বৃত্তের ব্যাসার্ধ এইচ কমা এইচ। তাহলে দেখো বৃত্তের সমীকরণ কি? আমরা জানি এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। এখন বৃত্তের কেন্দ্র তো এইচ কমা এইচই, তাহলে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ব্যাসার্ধ তো এইচ, তাই আমি আরের জায়গায় আমরা এইচ বসাই দিয়েছি। আচ্ছা, এখন দেখো বৃত্তটা কোন কোন বিন্দুগামী? বৃত্তটা 0,0 বিন্দুগামী না, বৃত্তটা কিন্তু 0,0 বিন্দুগামী না। বৃত্তটা কোন কোন বিন্দুগামী এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই বিন্দুগামী, এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী। সো আমরা যদি এই বিন্দুগুলো বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আমরা যদি এই উপায়ে ম্যাথটা করি তাহলে কিন্তু একটু লেন্দি হয়ে যায়। এই ম্যাথটাকে আমরা একটু ছোট করে করতে পারি। কিভাবে? আচ্ছা, এই যে বৃত্তের ব্যাসার্ধ এখানে কত? এইচ না? এখান থেকে একটু ডিস্টেন্স এইচ, এটা তো বুঝতে পারতেছ। তাহলে বলো এই সরল রেখা থেকে এই বৃত্তের কেন্দ্র অর্থাৎ অন্তর্কেন্দ্রের দূরত্ব কত? এটাও এইচ হবে না? তাহলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু আমরা এক্স কমা ওয়াই ধরি, হ্যাঁ, এইচ কমা এক্স, এই এক্স কমা ওয়াই, তাহলে কি আমরা লিখতে পারি যে এই সূত্রটা দেখো 3x প্লাস 4y মাইনাস 24 ডিভাইড বাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট 2। এই যে এটা কিসের ফর্মুলা? এইটা ছিল যে কোনো বিন্দু থেকে একটা সরল রেখার মধ্যবর্তী শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা, তাই না? এটা তোমরা সরল রেখা অধ্যায় শিখে আসছো। এখানে বলে এক্সের ভ্যালু কত বসাবো? আমি বের করতে চাই বৃত্তের কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা বের করতে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে এই যে তোমার সরল রেখাটার মধ্যবর্তী দূরত্বটা কত? তাহলে হবে 3h প্লাস 4h মাইনাস 24 ডিভাইড বাই 5, তাই না? 5, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার আমি মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করতেছি। সেটা কত হবে? এই যে এক্সের ভ্যালু এইচ, ওয়াইয়ের ভ্যালু এইচ, কারণ বৃত্তের কেন্দ্র তো এইচ কমা এইচ, তাহলে 3h প্লাস 4h মাইনাস 24, বুঝতেছো? এটার আবার হ্যাঁ মডুলাস আর কি। তো এইটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু তো এইচের সমানই হবে, তাই না? এটার ভ্যালু তো এইচের সমানই হবে। তাহলে আমার কি আসতেছে দেখো 7h মাইনাস 24 তার মডুলাস ইকুয়ালস টু 5h। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে 7h মাইনাস 24 ইকুয়ালস টু প্লাস মাইনাস 5h। তাহলে প্লাস 5h নিলে আমার এইচের ভ্যালু আসতেছে এবার সে 2h, তাহলে 12 আসতেছে। আর যদি মাইনাস নিই তাহলে হচ্ছে 7, 12 অর্থাৎ 2 আসতেছে। হ্যাঁ, এইচের ভ্যালু তাহলে 2,12। এখন বলো কোনটা আসলে এইচের ভ্যালু হবে? 12 হবে নাকি 2 হবে? এখানে নিশ্চয় 12 হবে না, তাই না? 12টা কিন্তু হবে না আমার, তাহলে এইচের ভ্যালু হচ্ছে 2 হবে। তাহলে কেন 12 হবে না একটু আমাকে কেউ বলতে পারবে? তোমার অন্তকেন্দ্র যদি 12 হয়ে যায় সেটা তো তোমার আমার যেই সরলরেখার সমীকরণটা আছে এটার বাইরে চলে যাবে, তাই না? কিন্তু আমার তো লাগবে অন্তকেন্দ্র, আমার তো এই 3টা বাহুয়ের ভেতরে থাকা লাগবে কেন্দ্রটা, তাই না? বুঝতে পারতেছ? এই জন্য 12টা হবে না। তাহলে এইচের ভ্যালু 2 নিলে আমার ইকুয়েশনটা কি আসতেছে? এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 2 স্কোয়ার। তাহলে এটাই আমার বৃত্তের সমীকরণ। ঠিক আছে?
আই হোপ তোমরা বুঝতে পারছো।